জলপ্রপাতের দেশ মেঘালয়ের বর্ষার রূপ অসাধারণ। চারিদিকে সবুজের সমাহার, মাঝে মাঝেই মেঘ আপনার চারপাশে ঘুরে বেড়াবে, আর জলে পরিপূর্ণ জলপ্রপাত আপনার মন ভরে দেবে। আমরা আজ যাব এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিং নং থেকে পৃথিবীর অন্যতম পরিষ্কার নদী ডাউকি বা উমগড় দেখতে। আমাদের মেঘালয় ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি মেঘালয়ের প্রকৃতি রূপে আমি মুগ্ধ, বাকরুদ্ধ। এখানে যেমন আছে নানা রকম বিরল প্রজাতির গাছ, আছে বিশ্বের বিস্ময়ের বেশ কিছু লিভিং রুট বীচ, প্রচুর জলপ্রপাত আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমরা অনেকক্ষণই যাব বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে, এবং সেই সঙ্গে দেখে নেব ভারত বাংলাদেশ বর্ডার। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম মাউলিং নং। গতকাল আমরা মাউলিং নং যে হোমস্টেতে এসেছি, বেঞ্জামিন হোমস্টে, কালকে তো দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি আমাদের এই হোমস্টে। এই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে হোমস্টে। খুব সুন্দর, আর বাইরের পরিবেশটা দেখুন। পলাশদা, সমজিৎদা, পারিজাতদা সবাই চলে এসছে। আমরা একটু বেরোচ্ছি মর্নিং ওয়াকে। আমরা গতকাল মাউলিং নং গ্রামে এসেছি, যেটা ডিসকভারি ইন্ডিয়া ম্যাগাজিনের যে একটা সার্ভে হয়েছিল, তাতে এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই তকমা পেয়েছে। কেন ক্লিনেস্ট ভিলেজ সেটা আমরা আজকে বেরিয়েই বুঝতে পারছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমি, পলাশদা, পারিজাতদা, সমজিৎদা সবাই আমরা একসঙ্গে বেরিয়েছি। দেখুন এখানে রাস্তা ঝাঁট দিয়ে সকালবেলাতেই গ্রামের মানুষেরা রাস্তা পরিষ্কার করে ফেলেছে। এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিং নংকে বলা হয় ঈশ্বরের বাগান। মাত্র 500 জন জনসংখ্যার এই গ্রামে প্লাস্টিকের ব্যবহার এবং ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এলাকার মানুষজনের প্রধান জীবিকাই হল হোমস্টে। এখানে হোমস্টেতে গাছবাড়িও দেখতে পাবেন। গ্রামটি খুব সুন্দরভাবে সাজানো। চার্চ রয়েছে এখানে, যেহেতু এখানে বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। একটা সুন্দর চার্চ রয়েছে। চলুন চার্চটা একটু দেখাই ভালো করে। চতুর্দিকে নিস্তব্ধ, কোনো কোলাহল নেই, আছে কিছু পাখির আওয়াজ। আর এই হচ্ছে সেই সুন্দর চার্চ, সেই চার্চ। এটা হচ্ছে একটা খাবার রেস্টুরেন্ট। এখানে কিন্তু খাবার রেস্টুরেন্ট খুব কমই আছে, তবে হোমস্টে আছে প্রচুর। এখানে পরপর এখন হোমস্টে আছে। আর একটা কথা আপনাদের বলে দিই, রোববার যদি আসেন, রোববার কিন্তু খাবারের ব্যবস্থাটা একটু আগে থেকে করে নেবেন। এখানে হোমস্টেতে কিন্তু এসে খাবার পাওয়াটা খুব মুশকিল। এখানে রাস্তার ধারে এরকম ইকো ফ্রেন্ডলি ডাস্টবিন করা আছে, মানে 10 মিটার অন্তর অন্তরই এরকম ডাস্টবিন দেখতে পাবেন। বর্ষাকালে এখানে সবুজের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে এসে দেখতে পাবেন নানা প্রজাতির গাছ, যেমন দেখতে পাবেন কফি গাছ, দেখতে পাবেন প্রচুর আনারস গাছ যাতে আনারস ধরে আছে, দেখতে পাবেন পতঙ্গভুক বিরল প্রজাতির কলসপত্রী গাছ। আরে পলাশদা, পারিজাতদা যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য জগাই মাথায় বসে আছি। চলুন এবার আমরা একটু স্কাই ভিউ পয়েন্টে ঘুরে আসি। স্কাই ভিউ পয়েন্টে যাচ্ছি, একদম নিস্তব্ধ রাস্তা, আর রাস্তাটা দেখুন কত সুন্দর। আমরা এসে গেছি স্কাই ভিউ পয়েন্টের দোরগোড়ায়। 30 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে উপরে উঠতে হয়। পুরোই বাঁশের স্ট্রাকচার। সেখান থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখা যায়। তো চলুন দেখে আসি। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখতে। এই গ্রামের একদম পাশেই বাংলাদেশ বলে একটু ওপরে উঠলেই বাংলাদেশকে দেখা যায়। এদিকটা হচ্ছে মাউলিং নং গ্রাম, আর এই হচ্ছে বাংলাদেশ। বেশ ভালো লাগছে, আসবেন এখানে, ভালো লাগবে। জানা অজানা পথে চলেছি। হ্যাঁ, আমরা জানা অজানা পথে চলেছি। বেশ কিছু হ্যান্ডিক্রাফটস এর দোকান আছে এখানে।
আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমরা নিয়েছি এই ম্যাগি আর ডিমের অমলেট, আর চা আছে, খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব আজকে সাইট সিনে। সবকিছুই আপনাদের দেখাবো। আমরা মাউলিং লং ভিলেজ থেকে আমরা এখন এসেছি ওয়াই ভিলেজে। সেখানে আমরা যাব সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখিয়েছিলাম, এটা হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। আর এখানে পার্কিং ফিজ হচ্ছে পার গাড়ির জন্য 50 টাকা। আমরা এগিয়ে চললাম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে। সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য পার পার্সন এন্ট্রি ফিজ হচ্ছে 40 টাকা, আর ক্যামেরার জন্য হচ্ছে 20 টাকা। চলুন পলাশ দা, এগিয়ে যাই। গরমের সময় সকাল 7টা থেকে 6টা অবধি খোলা থাকে, আর শীতের সময় 7টা থেকে 5টা অবধি খোলা থাকে। এটা হচ্ছে একই রকম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। দেখুন, এই ব্রিজগুলো একটি বিশেষ প্রজাতির রবার গাছের শিকড় দিয়ে তৈরি। এই হচ্ছে সেই গাছ, এই গাছের শেকড়। দেখুন, এই হচ্ছে ব্রিজ। এই হচ্ছে ব্রিজ, এই গাছের শেকড় দিয়ে পুরো তৈরি। আর এই একটা পাহাড়ি নদী এই বয়ে আসছে, বয়ে এসে ওই দিকে চলে যাচ্ছে। হ্যালো হ্যালো, হাই। কেমন লাগছে এই লিভিং রুট ব্রিজ আর সামনে ঝর্ণা? দেখুন এবার। ডাউকি যাচ্ছি, ডাউকি। যাওয়ার পথে প্রচুর সুপারি প্রসেসিংয়ের ছোট ছোট ফ্যাক্টরি পড়ে, তারই একটা দেখতে এলাম। সেখানে তখন সুপারি বাছাইয়ের কাজ চলছে। এটাও একটা এখানকার অন্যতম জীবিকা। এই হচ্ছে বাংলাদেশের বর্ডার। আমরা ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে বাংলাদেশের বর্ডার, কাঁটা তার দিয়ে ঘেরা। একবারে বাংলাদেশের বর্ডারে চলে এসেছি। মেঘালয়, দ্য সিটি অফ ওয়াটারফলস। এই মেঘালয় এসে কত যে জলপ্রপাত দেখলাম তার ইয়ত্তা নেই। এখন আমরা যাচ্ছি ডাউকির পথে। ডাউকির পথে যাওয়ার সময় দুখানা জলপ্রপাত পড়ে। তার প্রথম হচ্ছে বোফিল ওয়াটারফলস। চলুন সামনে থেকে দেখাই আপনাদের। রাস্তার ওপারটা দেখুন, এদিকটা দেখুন। এখানকার এই পাহাড়ি নদীগুলো সোজা চলে যাচ্ছে বাংলাদেশ। সীমান্তবর্তী এলাকা বলে আমরা ভারত বাংলাদেশ বর্ডারের পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। আমাদের পথ চলাতেই আনন্দ। ডাউকি যাওয়ার পথে একটা ফলস তো আপনাদের দেখালামই, আরো একটা ফলস আপনাদের দেখাই, চলুন। রাস্তায় মাঝে মাঝেই দেখতে পাবেন এই অপূর্ব সব জলপ্রপাত। চলে এলাম বিশ্বের অন্যতম পরিষ্কার উমগট নদীতে
নৌকা বিহার করতে। শীতকালে ওপর থেকে এই নদীর তলদেশে মাটি, পাথর সমস্ত কিছুই দেখা যায়। আমরা ডাউকিতে এসেছি, ডাউকিটা গ্রাম। উমগট নদী, এই নদীতে নৌবিহার হয়, মানে নৌকো চাপা যায়। আমরা যাচ্ছি এখন নৌকো চাপতে, মানে এটা একটা স্বপ্ন ছিল। আমরা এখন চলে এসেছি ডাউকির উমকট নদী, যেটা ক্লিনেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। সেইখানে এইখানে যে নৌকো ভাড়া আছে, নৌকো ভাড়া হচ্ছে একটা বোটে 3 জন যেতে পারে। একটা 45 মিনিটের রাইড আর একটা হচ্ছে 1 ঘন্টা রাইড। 45 মিনিটের জন্য লাগে 800 টাকা আর 1 ঘন্টার জন্য লাগে 1000 টাকা। এই নদীটা কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার তৈরি করেছে। আর ক্লিনেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, আমরা নৌকোয় বসে পড়েছি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। হ্যাঁ, আমরা যাচ্ছি সেই পৃথিবীর বিখ্যাত ডাউকির, সেই ডাউকি নদী লোকে যেটা বলে উমগট রিভার, ক্লিনেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। আমার জীবনে একটা স্বপ্ন ছিল, সেই নদীতে এখন নৌকো ভ্রমণ করছি। পাথরের তলা দিয়ে যাচ্ছি, পাথরের তলা দিয়ে। দেখুন শুধু সবুজ জল, পরিষ্কার, কি সুন্দর জায়গাটা দেখুন। আমরা পাশাপাশি দুটো নৌকোয় যাচ্ছি। ওই নৌকোয় আছে পারিজাত দা, পলাশ দা আর আমাদের সৌমিত্র। আমাদের সমস্ত ট্যুরের যে আমাদের সঙ্গে নিয়ে গেছে সেই সৌমিত্র এবং সোমজিৎ ভাই। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, সেই জন্য এখানে সবসময় দেখতে পাবেন এরকম মাছ ধরার দৃশ্য। হবে, অবশ্যই হবে। যে মাছ ধরেছে, ওকে। এটা হচ্ছে ডাউকি ব্রিজ। দেখুন, এই ভরা বর্ষাতেও দেখা যাচ্ছে নদীর জলের তলার পাথর, বালি সমস্ত কিছু। এবার আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা। पहले बोट में बुकिंग करा है, फिर मैं बोट मछली मिला, मछली मिला, अभी तक नहीं मिला। क्या क्या मछली मिलता है? ओ तंगरा माछ, तंगरा माछ। टंगरा माछ, दुर्दांत विक्टर, दुर्दांत। यूट्यूब चैनल बनाता है। অসাধারণ সময় কাটাচ্ছি। আসতে হবে ডাউকি। पंकज দেখেন, এখন যাচ্ছি আমরা বাংলাদেশের দিকে। আমার সামনে এই ভদ্রলোককে দেখুন, নৌকোর মধ্যে দাঁড়িয়েই পোজ দিচ্ছে। কেমন লাগলো? দুর্দান্ত। ওপাশে বাংলাদেশ, ওখানে বিএসএফ এর ছাউনি রয়েছে, ওপারে হচ্ছে বাংলাদেশ। ওই দিকটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। ওইদিকে যে ছাউনি দেওয়া রয়েছে আর যে বোটগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সব বাংলাদেশের বোট। মানে এই নদীটাই বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা সীমানা করে দিয়েছে।
অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ করে এবার আমরা যাব লাঞ্চ করতে। আমরা ডাউকিতে বোটিং করে এসে একটা রোড সাইড হোটেলে আমরা ঢুকেছি খেতে। ভাত, একটা ভাজা, ডাল, সোয়াবিনের তরকারি আর একটা মটর দিয়ে তরকারি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। পলাশদা, একটা মাছের ডিম, কেমন লাগছে এটা খেতে? হ্যাঁ, মোটামুটি। ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। লাঞ্চ করে চলে এলাম ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। ওদিকটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সিলেট। এই বাংলাদেশের পতাকা উঠছে, আর এটা হচ্ছে বর্ডার। আর এই ইন্ডিয়ার পতাকা উঠছে, এটা হচ্ছে মেঘালয়। ওয়েলকাম টু ইন্ডিয়া। এই ট্যুরে এসে ভারত বাংলাদেশ বর্ডার দেখাও হয়ে গেল, মানে কোনো কিছুই বাকি রইল না। আমাদের আজকে শেষ গন্তব্য, মেঘালয় সিরিজের এটাই শেষ। তা সৌমিত্র, আমাদের রক্ষা করার দায়িত্ব যার ছিল আর যে আমাদের টোটাল গাইড করে নিয়ে যাচ্ছে, সৌমিত্র, জিজ্ঞেস করছি এই জায়গাটার নাম কি? আমলারেম। আর আমরা কোথায় যাব এখন? আপনারা যাবেন ফিফি ফলসে, কমসে কম ধরেন 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে দেখার জন্য। আমরা এবার যাব ফিফি জলপ্রপাত দেখতে। এই নদী পার হয়ে 30 মিনিট ট্রেক করে পৌঁছতে হয় জলপ্রপাত দেখতে। সেই সঙ্গে গাইড অবশ্যই নিতে হবে, কারণ বিকেল 5টা বেজে গেছে, জঙ্গলের রাস্তা। আমাদের গাইড এই ছোট্ট জলটা পেরিয়ে আমরা যাব ফিফি জলপ্রপাত। হাতে আর সময় নেই, খুব তাড়াতাড়ি হাঁটতে হবে, সূর্যাস্ত এক্ষুনি হবে। আমাদের গাইড সামনে একেবারে লাঠি হাতে টাকাটাক চলেছে, আর তার পেছনেই পারিজাতদা, পলাশ, আর এদিকে সঞ্জিত ভাই। তাড়াতাড়ি হাঁটা চাই, খুব তাড়াতাড়ি হাঁটতে। দারুণ একটা সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাওয়া, চারিদিকটা সবুজ আর এই পাহাড়, দারুণ দারুণ দারুণ। যে রাস্তাটা দিয়ে হাঁটছি সে রাস্তাটা দেখুন কত সুন্দর। পলাশদা ছুট লাগিয়েছে, এই বোধহয় সূর্যাস্ত হয়ে গেল। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জলপ্রপাত দেখতে। আমরা যে নদীটি পার হয়ে এলাম, সেই নদীটাই আমাদের পথ চলার সঙ্গী। রাস্তাটা দেখুন, ওই দিক দিয়ে নদী যাচ্ছে, আর এই প্রতিটা বাঁকে যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে। মনে হচ্ছে এই জলটাই পড়ছে তলা। এসে পৌঁছলাম ফিফি ওয়াটারফলসের সামনে। এই দেখুন জাস্ট দৃশ্যটা। চলুন নিচে গিয়ে একদম সামনে থেকে দেখাই এই অপূর্ব জলপ্রপাতকে। সন্ধে হয়ে এসেছে, কোথাও কেউ নেই, একদম আদিম প্রকৃতির মাঝে এই অপূর্ব জলপ্রপাতের সামনে আমরা কজন। এক অপূর্ব রোমাঞ্চ। একদম পাগল হয়ে গিয়েছিল। মেঘালয়কে যতই দেখছি ঠিক ততটাই অবাক বিস্ময় অনুভব করছি
এই বিশাল পৃথিবীর কতটুকু জানি, তবে একটা কথা বলতে পারি, যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে মেঘালয় হচ্ছে স্বর্গ। এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।